আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এসএসসি 2027 ব্যাচ সবাইকে স্বাগতম জানাই আজকের আমার এই বাস্তব সংখ্যার এমসিকিউ ক্লাসে। আমি এর আগের ভিডিওতে বাস্তব সংখ্যার বেশ কিছু বেসিক জিনিসগুলা আলোচনা করছিলাম। এই ভিডিওতে বাস্তব সংখ্যা থেকে যে টাইপগুলো থেকে বারবার এমসিকিউ আসে, আমরা সবাই এতটুকু মনে রাখবো যে এই অধ্যায়টা খুব একটা গুরুত্বপূর্ণ না। এই অধ্যায় থেকে বড়জোর 1 থেকে 2টা এমসিকিউ আপনার পরীক্ষায় আসতে পারে। তবে প্রশ্ন যে আসবে এটা আবার ঠিক, কারণ যদি সিলেবাসে থাকে তাহলে অবশ্যই এই অধ্যায়টা থেকে একটা এমসিকিউ হইলেও আসবে। তো আমার 2015 সাল থেকে শুরু করে 25 পর্যন্ত সর্বমোট সকল ভোট মিলিয়ে 50 থেকে 60টা এমসিকিউ আছে। মানে এই কয়েকটা এমসিকিউ আইছে পর্যন্ত, এর বাইরে নাই। আবার বিভিন্ন ধরনের যে এনডিসির পরীক্ষা, মানে বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষা, ওইগুলা মিলে আর 15-20টা আছে। যাই হোক, আমাদের যেমন যে এইটার কথা যদি বলি, এটা আমাদের এখানে আছে হচ্ছে আমাদের সংখ্যার ধর্ম। বেশ কিছু আমাদের এই বাস্তব সংখ্যা বলতে আমরা যে সংখ্যাগুলা বুঝি, এই সংখ্যাগুলোর মধ্যে বিশেষ করে যেগুলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ আমরা বড় হাতের এন দ্বারা যে সংখ্যাগুলো প্রকাশ করি একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত, এই সংখ্যাগুলা অর্থাৎ আমাদের যে স্বাভাবিক সংখ্যাটা আছে ওইটা আমাদের 1 থেকে শুরু হবে, অর্থাৎ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তো এটা আমাদের 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 এরকম পূর্ণ সংখ্যা যেগুলো হবে, যেগুলোর মধ্যে কোনো প্রকার দশমিক, কোনো প্রকার পৌনঃপুনিক বা হচ্ছে এটার আগে ঋণাত্মক চিহ্ন এরকম কোনো কিছু থাকবে না। জাস্ট স্বাভাবিক সংখ্যা যেটা আমরা বুঝি। এই যে স্বাভাবিক সংখ্যাগুলা, এগুলার মধ্যে আমরা বিভিন্ন ধর্ম দেখতে পারি, এবং এখানে আছে আমার মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। তো এখান থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন আমি অ্যানালাইসিস করে দেখলাম, মানে প্রশ্নগুলো ঘাটাঘাটি করে আমি দেখতে পারলাম যে হ্যাঁ, এইটা থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন আসে। তো 1 নাম্বার কথা হচ্ছে যে 3টা ক্রমিক সংখ্যা যদি হয়, এই 3টা ক্রমিক সংখ্যা আমরা ধরতে পারি n, n+1 এবং n+2। এই 3টা সংখ্যা, এই 3টা সংখ্যা যদি আমরা গুণন করি, গুণন করলে আমরা পাবো হচ্ছে 6 পাবো। যেমন যেমন ক্রমিক সংখ্যা যদি আমি 1 2 3 নেই, 1 2 এবং 3 যদি আমরা নেই, এই 1 2 এবং 3 তিনটা হচ্ছে ক্রমিক সংখ্যা। তো এই তিনটার গুণফল কি হবে? তিনটার গুণফল 6 হবে, এবং এই 6 কিন্তু 6 দিয়ে ভাগ করা যাবে। আবার যদি আমি তিনটা সংখ্যা 2 3 এবং 4 নেই, তাহলে তিনটার গুণফল হবে আমাদের 24। এই 24 কেও কিন্তু 6 দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ বাস্তব সংখ্যার 1 নাম্বার এই ধর্মটা আমরা মনে রাখবো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে হচ্ছে আমাদের 3টা ক্রমিক সংখ্যা যদি আমাদের হয় এবং ওই 3টা ক্রমিক সংখ্যা যদি আমরা গুণন করি, গুণন করলে গুণফল আমাদের সবসময় 6 দ্বারা ভাগ যাবে। অর্থাৎ 3টা ক্রমিক সংখ্যার গুণফল যেটা পাওয়া যাবে, গুণফল, এই গুণফল আমাদের অলওয়েজ সবসময় আমাদের 6 দিয়ে ভাগ যাবেই। এই কথাটা আমরা মনে রাখবো। এরপরে আসেন আমাদের, এটা হচ্ছে 1 নাম্বার ধর্ম। আমি বেশ কিছু ধর্ম বলতেছি, এই ধর্মগুলা মনে রাখতে হবে। তাহলে 1 নাম্বার কি বললাম? n, n+1, n+2, এই তিনটা 6 দ্বারা ভাগ যাবে, মানে 6 দিয়ে ভাগ করলে
আমাদের এন পাওয়া যাবে, অর্থাৎ ন্যাচারাল নাম্বার পাওয়া যাবে। এটাই কিন্তু আমি ব্যাখ্যা করছি, তিনটা ক্রমিক সংখ্যা গুণ করে 6 দিয়ে ভাগ করলে আমার অবশ্যই পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। 2 নাম্বার হচ্ছে যে কোনো বেজোড় সংখ্যা হতে পারে, যে কোনো বেজোড় সংখ্যা 2n -1 আমরা বলতে পারি, এটা হচ্ছে আমাদের একটা বেজোড় সংখ্যা। তো এই বেজোড় সংখ্যার বর্গ আমাদের অবশ্যই 2m - 1 এরকম হবে, যেখানে m যে কোনো সংখ্যা হতে পারে, তাহলে 2n - 1 একটা বেজোড় সংখ্যা, 2m - 1 এটাও একটা বেজোড় সংখ্যা। অর্থাৎ যে কোনো বেজোড় সংখ্যাকে বর্গ করলেই আমরা পূর্ণ বর্গ সংখ্যাটাও আমরা ওই একটা বেজোড় সংখ্যাই পাবো। অর্থাৎ যে কোনো বেজোড় সংখ্যার বর্গ একটা বেজোড় সংখ্যা, আর যে কোনো জোড় সংখ্যার বর্গ একটা জোড় সংখ্যা। অর্থাৎ 3 নাম্বার আমি বলতে পারি যে কোনো জোড় সংখ্যা অর্থাৎ 2n, এটার বর্গ আমাদের অবশ্যই 2m হবে। যে কোনো জোড় সংখ্যার বর্গ একটা জোড় সংখ্যা, যে কোনো বেজোড় সংখ্যার বর্গ একটা বেজোড় সংখ্যা। এই ধর্মগুলো আমরা একটু মনে রাখবো। তারপরে এখানে আমাদের আরো একটা ধর্ম হচ্ছে, আমরা যদি চারটা ক্রমিক সংখ্যা নেই, n+1, n+2 এবং n+3, এই চারটা ক্রমিক সংখ্যা আমি নিলাম। এই চারটা ক্রমিক সংখ্যা গুণ করলে যা হবে তার সাথে 1 যোগ করলে সেটা অবশ্যই কোন একটা সংখ্যার মানে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। যেখানে আমি লিখতে পারি হচ্ছে m belongs to n, অর্থাৎ আমি যে এখানে এই ধর্মগুলোর ক্ষেত্রে এই m দ্বারা যেগুলা প্রকাশ করতেছি, এই m হচ্ছে এই n এর মান যেগুলা হতে পারবে, এই প্রত্যেকটা মানই আমার m এর মান হতে পারে, এরকম। অর্থাৎ চারটা ক্রমিক সংখ্যা যদি আমি গুণন করি, সেই চারটা ক্রমিক সংখ্যা গুণফলের সাথে 1 যোগ করলে সবসময় একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। তাহলে 1 নাম্বার বললাম হচ্ছে তিনটা ক্রমিক সংখ্যা। এই তিনটা ক্রমিক সংখ্যা যদি আমরা গুণন করে 6 দিয়ে ভাগ করি, তাহলে সেটা অবশ্যই একটা ন্যাচারাল নাম্বার, অর্থাৎ একটা স্বাভাবিক সংখ্যা হবে। আবার বলছি, যে কোনো একটা বেজোড় সংখ্যার বর্গ অবশ্যই একটা বেজোড় সংখ্যা। পূর্ণ যে কোনো জোড় সংখ্যার বর্গ একটা জোড় সংখ্যা। যেমন 2 এর বর্গ 4, 2 একটা পূর্ণ সংখ্যা, 4 একটা পূর্ণ সংখ্যা। আবার 4 এর বর্গ 16, তাহলে 4 ও পূর্ণ সংখ্যা, 16 পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তো বেজোড় সংখ্যার বর্গ বেজোড় সংখ্যা, জোড় সংখ্যার বর্গ জোড় সংখ্যা। চারটা ক্রমিক সংখ্যা গুণ করে তার সাথে 1 যোগ করলে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। তাহলে এই ধর্মগুলা আমরা মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, বই ঘাটাঘাটি করলে আরো 2-1টা পাওয়া যাইতে পারে। তো এই চারটা ধর্ম আমরা খুব সুন্দর করে মনে রাখার চেষ্টা করব। এই চারটা ধর্ম আমাদের লাগবেই। এই চারটার পাশাপাশি এই সংখ্যার ধর্মের মধ্যে আমরা আরো কিছু জিনিস এটা এখন সামনে আলোচনা করব। তাহলে এই চারটা ধর্ম আমাদের খাতায় এবং মাথায় দুইটা জায়গায় নোট করে নিতে হবে। আপনারা জানেন যে এটা হচ্ছে আমাদের ফ্রি কোর্সের ক্লাস। এই ক্লাসটা টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব।
বাস্তব সংখ্যার বেসিক ক্লাসটাও দিয়ে দিছি, এটাও দিব। এবং হচ্ছে এই অধ্যায়টা যে সম্পূর্ণ 2টা ক্লাসের মাধ্যমে শেষ, আমি যে কোনো একটা সময় পরীক্ষার লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে আর কি ধর্ম আমি জানতে পারি? আর কোন ধর্ম আমার জানা লাগবে? আচ্ছা, মূলত অমূলদের মধ্যে পরেই যাই, ওটা পরে। এবার হচ্ছে আমি একটা মৌলিক সংখ্যা বলতে জানি যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। যেমন 5, 5-এর মধ্যে 1 এবং 5 এই দুইটা বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে না, অর্থাৎ অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা আসবে না, এরকম। তো আবার ধরেন যে যেমন 10, 10-এর মধ্যে 1 এবং 10 বাদ দিয়ে আমি কিন্তু 10-কে 2 দিয়ে ভাগ করতে পারবো, 5 দিয়ে ভাগ করতে পারবো, অর্থাৎ এই 10 এটা আমার একটা মৌলিক সংখ্যা হবে না। তো আমাদের যে মৌলিক সংখ্যাগুলো যে আমাদের আছে, সকল মৌলিক সংখ্যাই হইতাছে বেজোড় সংখ্যা, কিন্তু একটা হচ্ছে ব্যতিক্রম, সেটা হচ্ছে 2। 2 হচ্ছে একটা জোড় সংখ্যা, কিন্তু এই জোড় সংখ্যা হওয়া সত্ত্বেও এটা মৌলিক সংখ্যা। কিন্তু অন্য যে কোনো জোড় সংখ্যায় আপনি দেখবেন ওটা যৌগিক সংখ্যার মধ্যে পড়বে। শুধুমাত্র যেগুলা বেজোড় সংখ্যা ওইগুলার মধ্যেই এই মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা থাকে। আপনাকে প্রশ্ন করতে পারে যে এরকম a স্কয়ার প্লাস b স্কয়ার এটার সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে? মনে রাখবেন 2ab। এটার সাথে আমি 2ab যদি যোগ করি, a স্কয়ার প্লাস b স্কয়ার দিতে পারে, এরপর হচ্ছে আপনার যে কোনো জিনিস দিতে পারে, m স্কয়ার প্লাস n স্কয়ার, এই যে এরকম লিখি আমি, m স্কয়ার প্লাস n স্কয়ার যদি হয় তাহলে এটার সাথে 2mn যোগ করলে পূর্ণবর্গ হবে। p স্কয়ার প্লাস q স্কয়ার যদি হয় এটার সাথে 2pq যোগ করলে পূর্ণবর্গ হবে। তো এরকম আপনাকে এরকম একটা দিবে, দিয়ে বলবে এটার সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। আচ্ছা, আমি যদি এটার সাথে যদি এটা যোগ করি তাহলেও পূর্ণবর্গ হবে, যদি এটা বিয়োগ করি তাহলেও পূর্ণবর্গ হবে। এটার সাথে যদি আমি এটা যোগ করি তাহলেও পূর্ণবর্গ হবে, যদি এটা বিয়োগ করি তাহলেও পূর্ণবর্গ হবে। তো এগুলা হইতাছে আমাদের সংখ্যার ধর্ম, এবং মৌলিক সংখ্যা কি জিনিস, যৌগিক সংখ্যা কি জিনিস, এটা বোঝানোর চেষ্টা করছি। এবং স্বাভাবিক সংখ্যা কি জিনিস সেটাও কিন্তু আলোচনা করছি। তো এগুলো আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন দিয়ে দেয়, বলে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। হ্যাঁ, 4টা অপশন দেওয়া থাকে। আবার দেওয়া থাকে নিচের কোনটি যৌগিক সংখ্যা, বা হচ্ছে নিচের কোনটি জোড় সংখ্যা হওয়া সত্ত্বেও মৌলিক সংখ্যা। হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি উত্তর হবে। 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 10 পর্যন্ত আছে 4টা, এগুলা। আবার আসে এটার সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, এই যে এটা যোগ করলে পূর্ণবর্গ হবে, এটা বিয়োগ করলেও পূর্ণবর্গ হবে। তো মৌলিক, যৌগিক এবং 1, 2, 3, 4 এগুলা হইতেছে আমাদের সকল স্বাভাবিক সংখ্যা। তো এই সংখ্যার ধর্ম, স্বাভাবিক সংখ্যা, মৌলিক, যৌগিক, এগুলো থেকে আমাদের যে কোনো প্রকার প্রশ্ন আসলে আমরা পারবো। আমি গত ভিডিওতে ওইটা শেষের দিকে একটু দেখাইছিলাম যে আমাদের a লেস দেন b যদি হয়, আমরা উভয় পাশে c গুণন করতে পারি। c গুণন করলে আমাদের হয়তোবা লেস দেন এই লেস দেনই থাকবে, অথবা এই লেস দেন গ্রেটার দেন হয়ে যাবে, এরকমও হতে পারে। কিন্তু কখন আপনার এই সি দ্বারা গুণ করার কারণে এটা লেস দেনই থাকবে, অথবা কখন সি দ্বারা গুণ করার কারণে এটা গ্রেটার দেন হয়ে যাবে। যদি সি এর মান, সির উপরে দিলাম আমি হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক চিহ্ন দিছি, অর্থাৎ সি যখন একটা ঋণাত্মক সংখ্যা হবে তখন ওই সি দ্বারা আমি উভয় পাশে গুণন করলে এই অসমতার এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। আর যদি সি আমাদের ধনাত্মক চিহ্ন যদি হয়
অর্থাৎ সির মান যদি আমাদের কোনো একটা ধনাত্মক সংখ্যা হয় তাহলে ওইটা দ্বারা উভয় পাশে গুণন করলে এই চিহ্ন এটাই থাকবে। আর যদি ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই না হয়, জাস্ট শূন্য, তাহলে ওইটা আসলে অনির্ণেয় বা ওইটার মধ্যে ভুল আছে, ওইটা নেওয়া যাবে না। উভয় পাশে শূন্য দ্বারা গুণ, শূন্য দ্বারা ভাগ করা যাবে না। তো এরকম বেশ কিছু ধর্ম, এগুলাই আসলে এগুলা মাঝে মধ্যেই পরীক্ষায় আসে এই ধর্মগুলা থেকে। তো এইগুলা আশা করা যায় আমরা পারবো। এরপরে আমাদের আরো এমসিকিউ আছে, হচ্ছে যে জিনিসটা দেখলাম, যেমন একটা এমসিকিউ এরকম দিছিল যে এই সংখ্যাগুলো আমাদের দিচ্ছে, বলছে এইগুলার মধ্যে কোনগুলা মূলদ সংখ্যা বা কোনগুলা অমূলদ সংখ্যা, এই কয়েকটার মধ্যে কোনটা কোনটা মূলদ আর কোনটা কোনটা অমূলদ। দেখেন আমি যদি প্রথমটার ক্ষেত্রে যদি আমি আসি, আমি এটাকে লিখতে পারবো 4/10, এটাকে কিন্তু আমি 4/10 লিখতে পারবো। দেখেন উপরের নিচে আমি 2 দিয়ে কাটতে পারি, 2/5 হয়। উপরের নিচে আমি কাটলাম বা যাই করলাম, আসলে জিনিসটা একটা জিনিস দেখেন, আমি যদি উপরে কাটি তাহলেও আমি দুইটা সংখ্যার মধ্যে বর্গমূল করতে পারবো না, যদি আমি উপরে নিচে নাও কাটি তাহলেও করতে পারবো না। যখন আমি উপরে এবং নিচে কাটি নাই, তখন উপরে ছিল 4, 4কে তো রুট করাই যায়, 4কে রুট করা যায়, কিন্তু নিচে তখন 10, 10কে তো আর রুট করা যায় না। রুট করা যায় কাকে? যেটা পূর্ণবর্গ সংখ্যা, 1, 4, 9 এগুলা। আবার দেখেন যখন আমি উপরে নিচে 2 দিয়ে ভাগ করে দিলাম, উপরে আসলো 2, এই 2কে তো রুট করা যায় না, অর্থাৎ যেটা পূর্ণবর্গ না তার উপর রুট আবার, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের অবশ্যই একটা অমূলদ সংখ্যা হবে। এটা কিন্তু আমাদের একটা অমূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে অমূলদ এটা আমরা বুঝতে পারলাম। অর্থাৎ অমূলদ এবং মূলদ কি? অমূলদ হচ্ছে যে সংখ্যাকে একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সেটাই অমূলদ। আর যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ। যেমন এই যে এটা 0.9 কে আমরা লিখতে পারি 9/10, 9 কে রুট করলে আমরা পাবো 3, কিন্তু 10 কে কি আর রুট করা যাবে? 10 কি পূর্ণবর্গ সংখ্যা? উত্তর তো হচ্ছে না। যেহেতু এটাকে পূর্ণ রুট করা যাবে না, কিন্তু এটার উপর রুট আবার আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। আচ্ছা, এরপর এটার মধ্যে যদি আমরা আসি, এটাকে আমরা লিখতে পারি 4/100, রুট আবার 4/100। আচ্ছা, 4 কে রুট করলে হয় 2 আর 100 কে রুট করলে হয় 10। এখন দেখেন আমরা কিন্তু একটা স্বাভাবিক ভগ্নাংশে এটাকে প্রকাশ করতে পারছি, তার মানে এটা হচ্ছে আমাদের কি সংখ্যা? এটা হবে আমাদের মূলদ সংখ্যা। এইটার মধ্যে যখন আমি আসব 25/1000, এটা দ্বারা কাটলে হয় 1/40। 1 কে রুট করা যাবে, কিন্তু 40 কে তো আর রুট করা যাবে না, তার মানে এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। আমার মনে হয় প্রশ্নে এটাই ছিল যে কোনটি হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা হবে আমাদের এই যে এটা। তো এরকম আমাকে প্রশ্ন দেয়, আমি আরো বেশ কিছু উদাহরণ আপনাদের সামনে এখন দেখাবো। আমাদের এই ধরনের প্রশ্নগুলা খুব ইম্পর্টেন্ট। আমাকে দিয়েই বলবে হচ্ছে ভাইয়া এই সংখ্যাটার মধ্যে 4টা অপশন দিয়ে দিলাম, কোনটা মূলদ সংখ্যা বা কোনটা অমূলদ সংখ্যা এটা নির্ণয় করতে হবে। তো বইয়ে মনে হয় এগুলো আরো উদাহরণ আছে। তাহলে আমরা এই টাইপটা থেকে আমরা আরো বেশ কিছু প্রশ্ন এখন এখানে তুলব এবং আমরা নির্ণয় করব যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলা মূলদ হচ্ছে এবং কোনগুলা অমূলদ হচ্ছে, সেগুলো একটু দেখব।
বোর্ডে আসা সকল এমসিকিউ আপনারা প্র্যাকটিস করবেন। আমি অতি শীঘ্রই এই অধ্যায়ের উপর পরীক্ষাটা নিয়ে নিব। এখানে আমাদের দিছে 0.4 পৌনঃপুনিক। আচ্ছা, আপনাকে একটা কথা আমি গত ক্লাসে বলছিলাম, বেসিক ক্লাসে, যদি কোনো একটা সংখ্যার উপরে মানে মধ্যে পৌনঃপুনিক যদি আমাদের থাকে, একটা সংখ্যার উপর আমার কি আছে, পৌনঃপুনিক আছে। পৌনঃপুনিক আছে মানেই এটা মূলদ সংখ্যা। এটা মূলদ সংখ্যার আলামত বা চিহ্ন। মূলদ সংখ্যার কিছু আলামত আছে, অর্থাৎ যে জিনিসটা দেখেই আমি বলতে পারবো এটা মূলদ কি নাকি অমূলদ। তো পৌনঃপুনিক যদি থাকে তার মানেই এটা মূলদ। তাহলে আমার চারটা অপশনে যদি পৌনঃপুনিক যুক্ত 3টা দিল আর পৌনঃপুনিক ছাড়া একটা দিল, আপনাকে বলবেন নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে পৌনঃপুনিক ছাড়া যে আছে ওইটাই অমূলদ। আর সবগুলা পৌনঃপুনিক ছাড়া দিল, একটা পৌনঃপুনিক যুক্ত দিছে। আর আমাদের প্রশ্ন করছে কোনটি মূলদ সংখ্যা, পৌনঃপুনিক যার মধ্যে আছে ওইটাই মূলদ সংখ্যা। এরপরে আমাদের আছে √9। √9 মানে মানে 9 কে তো রুট করাই যায়। 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, রুট করলে হয় 3। 3 একটা স্বাভাবিক সংখ্যা হিসাবে বলছে। এই স্বাভাবিক সংখ্যা কিন্তু এই মূলদ সংখ্যারই একটা প্রকারভেদ। সুতরাং এই √9 আমরা বলতে পারি এটা একটা মূলদ সংখ্যা। √9 একটা মূলদ সংখ্যা। √11 এটা কি মূলদ নাকি অমূলদ? উত্তর এটা অমূলদ। কারণ 11 তো পূর্ণবর্গ সংখ্যা না, এবং এটার উপর √, আছে। পূর্ণবর্গ সংখ্যা না, সেটার উপর যদি √, থাকে তাহলে সেটা অমূলদ সংখ্যা হিসাবে আমরা ধরে নিব। 11 পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ 1, 4, 9, 16, 25, 36 এগুলা। তাহলে এগুলা তো পূর্ণবর্গের মধ্যে, এটা তো পড়লো না। তাহলে পূর্ণবর্গ না, ওইটার উপর আবার √, আছে। তার মানে এটা আমাদের অমূলদ। √6/3 দেখেন, 6 কিন্তু আমাদের একটা অপূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা না, এমন সংখ্যার উপর √, আছে। তার মানে ফাইনালি এতটুকু কিন্তু আমাদের অমূলদ সংখ্যাই হবে। √6 একটা অমূলদ সংখ্যা, এবং এই √6 অর্থাৎ একটা অমূলদ সংখ্যাকে আমরা এই 3 কিন্তু একটা মূলদ সংখ্যা। 3 একটা মূলদ সংখ্যা, কিন্তু √6 একটা অমূলদ সংখ্যা। তো একটা অমূলদ সংখ্যাকে যদি আমি একটা মূলদ সংখ্যা দ্বারা গুণন করি, মূলদ সংখ্যা যোগ করি, মূলদ সংখ্যা গুণন করি, বা মূলদ সংখ্যাতে বিয়োগ করি, যাই করি না কেন, ভাগ করি না কেন, সবসময় আমাদের এই যে টোটাল যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাও আমাদের অমূলদ সংখ্যাই হবে। অর্থাৎ এটা আমাদের অমূলদ সংখ্যা। √8/√7। √8 এটা 8 কে তো রুট করা যায় না, 7 কেও রুট করা যায় না। তাহলে দুইটা অমূলদ সংখ্যা, দুইটা অমূলদ সংখ্যার অমূলদ, এটাও একটা অমূলদ সংখ্যা। √27/48। তাহলে √27 কে তো রুট করা যায় না, তার মানে এটাও একটা অমূলদ সংখ্যার মধ্যে হবে। এবার দিছে আমাদের 2/3, 3/7। 2/3 লিখবো, এই যে ভাগের জায়গায় গুণন, অর্থাৎ ইনটু। 7 যাবে উপরে, 3 আসবে নিচে। 14/9 একটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারছি। আর যাকেই একটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যাবে
সেটাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে এই সংখ্যাটা আমরা বলতে পারি মূলদ সংখ্যা। আচ্ছা, শেষে আমাদের আরো একটা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আছে। আমরা তো জানি পৌনঃপুনিক যুক্ত সংখ্যা হচ্ছে একটা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা মানে হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমরা সংখ্যা চিন্তা আমাদের আর ভুল হবে না, এবং কোন মানে সংখ্যার যে ধর্মগুলা সেই ধর্মগুলা আলোচনা করছি, স্বাভাবিক সংখ্যা সেগুলা আলোচনা করছি। এবার এই যে এই দুইটা যোগ করতে হবে, কারা কারা? 0.1 0.01, এই দুইটা যোগ করলে কি হবে? 0.1 এটা আমরা জানি, এটাকে লেখা যায় 1/10, এটাকে লেখা যায় 1/100। লসাগু নিলে 100, 10 যোগ 1 অর্থাৎ 11/100, 0.11 0.11 আসে। জাস্ট এটাকেও ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম, এটাকেও ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম, দুটা ভগ্নাংশ যোগ করে যেটা হইলো এটা ভাগ এটা করে দিলেই আইসা পড়বে। এটাকে যদি ভগ্নাংশতে প্রকাশ করতে যাই, এটা কিন্তু আমরা লিখবো 69/100, অর্থাৎ 69/100 মানে হচ্ছে আমাদের এটা। আমরা অপশন টেস্ট করে বের করতে পারি। 0.012 এটার উপর পৌনঃপুনিক দেওয়া হয়েছে। এখন এই যে পৌনঃপুনিক আছে তার মানে মূলদ, অর্থাৎ এটাকে ভগ্নাংশতে প্রকাশ করা যাবে। এটা হয় আমাদের এই সবগুলা বাদ দিলে আমরা 12 লিখতে পারি, 12 দশমিকের আছে 0। পৌনঃপুনিক যুক্ত সংখ্যা হইতেছে একটা, তার মানে একটা নয়। পৌনঃপুনিক ছাড়া হচ্ছে দুইটা, তার মানে দুইটা শূন্য। 12/900 এটা হচ্ছে আমাদের কি মানে এটা ভগ্নাংশ রূপ, এটার ভগ্নাংশ রূপ। তবে এটাকে আমরা চাইলে উপরে নিচে কাটতেও পারি। 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে নিচে হবে 300 হবে, আর উপরে হবে আমাদের 3 4 12 4। উপরে নিচে আমরা 4 দিয়েও কাটতে পারি, উপরে হবে 1 75, 1/75, 1/75 মানে আমরা এই যে এটাই পাবো। তো এইভাবে আমরা ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করতে পারবো। 0.2 পৌনঃপুনিক এবং 0.16 এটার পৌনঃপুনিক, অর্থাৎ এই দুইটা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা গুণন করলে কি হবে? তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 - 0 ডিভাইডেড বাই 9 গুণন 16 - 1 ডিভাইডেড বাই 90, 2/9 15/90, 2/9 ইন্টু হচ্ছে আমরা জানি 6 15 90, অর্থাৎ 1/6 লেখা যায়। এটা তো এটা কাটলে হয় 3, অর্থাৎ 1/3 দুগুণে এটা হচ্ছে 27, 1/27 এটা। তো 1/27 করলে মানে এটা যদি আমরা ক্যালকুলেটরে দেই তাহলে আমাদের দশমিকের একটা সংখ্যা আসতে পারে, অথবা ওইটাও একটা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা হতে পারে। তো এইভাবে আমরা যে কোনো একটা পৌনঃপুনিক যুক্ত সংখ্যাকে আমরা মূলদ সংখ্যার মানে ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করতে পারি। আর দুইটা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আমরা যোগ বিয়োগ গুণ ভাগ আমরা সেম প্রসেসে করতে পারবো। তো যা দেখাইলাম এগুলো আসলে হোয়াইট বোর্ডের ক্লাস খুব একটা কোয়ালিটিফুল হয় না, খুব একটা স্পষ্ট বোঝা যাওয়ার কথাও মানে বোঝা গেলে ভালো হয়।
কিন্তু আমি যতটুকু লাগে একটা ক্লাসের জন্য, যতটুকু প্রিপারেশন আমি একদম নিয়ে আসি যে কি কি আসতে পারে এই অধ্যায় থেকে। এটা যদি ডিজিটাল বোর্ড হতো তাহলে আজকে 30 থেকে 40টা এমসিকিউ এখানে সমাধান করাই দিতাম, তার মানে প্রায় সবগুলা এই অধ্যায়ের, এবং প্র্যাকটিসের জন্য আরো দিতে পারতাম। যাই হোক, সেটা তো আর হয় নাই। হোয়াইট বোর্ডের ক্লাস যতটুকু করতে পারছি আর কি। আপনারা একটু কষ্ট করে হলেও এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখা যাবে যে সুন্দর। এর বাইরে আসলে আর কিচ্ছুই লাগবে না এই অধ্যায়ের জন্য। তো সবাই ভালো থাকেন। আমরা নিয়ে আসবো হচ্ছে এরপরে সেট ফাংশন সম্পূর্ণ অধ্যায় বেসিক ক্লাস। তো এটা গেল আমাদের এই কোর্সের 2 নম্বর ক্লাস, আজকে শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।